আমি কি এখন আওয়ামী লীগ, আমি চেতনায় মননে আওয়ামী লীগ, আমি চেতনায় মননে আওয়ামী লীগ এর কোনোদিনই ফাটল কেউ ধরাতে পারবে না। আমি জানি রাষ্ট্রের কর্ণধার হিসেবে যে থাকে তার মন এবং মান দুটেই রক্ষা করে চলতে হয়। অধিবেশনের প্রথম দিন তোমরা হয়তো সংশয় আছে যে কি হইল। আমি 2 বার দাঁড়াইছি, উনি ইশারা করেছেন, আমি বসেছি। তো তার উনিও বোধহয় একটু অস্বস্তিতে পড়েছেন, কেননা বহুদিনের যোগাযোগ নাই। উনি হয়তো ভেবেছেন যে এরপরে উনি দাঁড়াইয়ে পড়বেন, তাই একটা চিরকুট পাঠিয়েছে। এটা সম্প্রীতি না থাকলে পাঠাতো না, আমার প্রতি আস্থা না থাকলে পাঠাতো না। আমি এবার সংসদে বক্তৃতা করি নাই, কারণ আমি যে বক্তৃতাটা করতে চাই ওই 10-15 মিনিটে হবে না। বিরোধী দলের নেতা আনলিমিটেড, সে কাদের নেতা হলো? হ্যাঁ, জিএম কাদের। তো আমি কিন্তু কি আমি তো বুঝেই ফেলেছি যে এটা হবে, কারণ সবটাই বঙ্গবন্ধু করতে পারতেন না, সবটাই শেখ হাসিনাও করতে পারে না, পৃথিবীর কোনো 1 নম্বর নেতাই পারে না। তার আশপাশে যারা থাকে তারা 2-4টা অপকর্ম করবেই। তাই তার আশপাশের যারা, তারা চেষ্টা করে, যাতে তারা ভেবেছে আমি উত্তেজিত হব। হ্যাঁ, আমি কেন উত্তেজিত হব? কারণ আমি একটা শান্তির পথে যেতে চাই। তাই আমি আমার মতো করে, আর সংসদে আমি কি এখন আওয়ামী লীগ, আমি চেতনায় মননে আওয়ামী লীগ, কিন্তু আমার তো একটা সুবিধা হয়ে গেছে, তালাক দিয়ে দিছো। হ্যাঁ, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভিতরে ভিতরে ভালোবাসো, কিন্তু তালাক তো হয়ে গেছে। আমি তো 2-4 কথা রাস্তাঘাটে বলতেই পারি। হ্যাঁ, আমি এই সুযোগটা নেব না? আমি সেই সুযোগটা নিয়েছি, আমি বয়কট করেছি। বয়কট করাতে শেখ হাসিনা বা সরকারের মান নষ্ট হয় নাই, মর্যাদা বৃদ্ধি হয়েছে, যে না, ওখানে গণতন্ত্র আছে। তো অনেক রাত হয়ে গেছে, তোমরা ভালো থাকো। আর কালকে কিন্তু আমাকে একটা চিঠি দিতে হবে তোমাদের, 2টা চিঠি। একটা হলো মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, আরেকটা হলো ভূমি, তো বোধ হয়, তাই না? ভূমি। এই 2টা চিঠি আমাকে কালকে দুপুরের মধ্যে দিয়ে দেবে। আমরা ডিসির অফিসে যাব, ডিসির অফিস থেকে ফিরে যেন পাই। যদিও আমি কালকে সারাদিনই আছি, পরশু দিনও আছি। চিঠি 2টো দিয়ে দিবে, আমি রাত্রের মধ্যে এদের সাথে কথা বলে নেব যে টাকা ছাড়া পাওয়া যাবে না টাকা দিতে হবে। টাকা দিতে হলেও যেটা আল্লাহর রহমত ব্যবস্থা হয়ে যাবে, টাকা ছাড়া হলে তো শেখ হাসিনার এটা জয় বাংলা দিয়ে থুয়ে আসা যাবে। তাই আমরা পরবর্তী স্টেজটা ভাবতেছি, সেইটা নিয়ে ভাবো। আর আমি তোমাদের কাছ থেকে বেশি কিছু আশা করি না, কারণ যে যোগ্যতার স্তরে যাওয়া দরকার সে যোগ্যতার জন্য তোমরা সুযোগ পাও নাই, সুবিধা পাও নাই। এবং এই সাংবাদিকতাটা কি সে সম্পর্কেই অনেকের পাঠ নাই। অনেকে শুদ্ধ করে বাক্য রচনা করতে পারে না। আমি শুদ্ধ বলতে কিন্তু ভুলের কথা বলি নাই। সাংবাদিকতার একটা চমৎকার ব্যাপার আছে, ঘুরে বলা। যেমন আমি কি বলেছি পার্লামেন্টে 4 তারিখে, যে উচ্চ আসনে যারা বসে থাকে নিম্নের অবস্থানকারীদের উপহাস করতে তারা আনন্দ পায়, কিন্তু আমি এই পরিহাসের পাত্র হতে আমার অন্তরাত্মা আমাকে সায় দিচ্ছে না। আমি কিন্তু কাউকে আক্রমণ করলাম না, কিন্তু কথাটা এই যে ঘুরে পেঁচাইয়া বলা, এইটা হলো সাংবাদিকতা। আমি সত্য বলবো, কিন্তু সরাসরি বলবো না, বললে আমার কথা প্রকাশ হবে না, তাহলে ঘুরিয়ে বলতে হবে।
তোমাদের কারুর কাছেই তো সাংবাদিকতার বই নেই। আমার কাছে ইংরেজি বাংলা মিলে প্রায় 500-র মতন আছে। তাই তোমরা যে ইচ্ছে করলেই বস্তুনিষ্ঠ হইতে পারবা তা না। আর তারপরে আরেকটা ব্যাপার আছে, যে তোমাকে তথ্যটি দিচ্ছে, প্রাথমিক তথ্যটি, সে সত্য দিচ্ছে না, সে টুইস্ট করতেছে। আবার তুমি আরেক বিপদে পড়বা, তুমি একজনের কথায় দিলা, তারপরে সংবাদ প্রকাশ হয়ে যাওয়ার পরে ভয় যে দেখাচ্ছে শুধু না, সে যে বলবে ভাই তুই না আমার ভাই, তুই না আমার ফুবা, হ্যাঁ তুই এইরকম করলি। তখন যদি কেউ ইনকোয়ারিতে আসে, তদন্তে আসে, বলবে যে বোধ হয় না, ওটা বোধ হয় একটু বেশি লেখছে সাংবাদিক, আমি এইরকম বলি নাই। তাই বস্তুনিষ্ঠ হতে চাইলেই হওয়া যায় না। যেমন ওই যে আমার মা বোনেরা, নাতি নাতনিরা আছে, ওদের দুই একজনের হাতে গলায় সোনার চুড়ি বা কানের দুল আছে, এটা কিন্তু 24 ক্যারেটের না। 24 ক্যারেট হলো খাদহীন সোনা। খাদহীন সোনা দিয়ে কিন্তু অলংকার তৈরি হয় না। ওটা সিন্ধুকে সম্পদ হতে পারে, খাদহীন হবে না। সোনাকে অলংকার করতে হলে একটু খাদ দিতে হবে। 22 ক্যারেট হলে একটা পারফেক্ট অলংকার হবে, আবার 18 ক্যারেট হলে খাদ বেশি হয়ে গেল। তো তাই ওই সাংবাদিকতায় খাদ দিতেই হয়। এটা হলো ভাষার প্যাচ। তা এখন তোমরা চেষ্টা করো। আমি তোমাদেরকে বলি, দুটার বিষয়ের ব্যাপারে তোমরা সাংঘাতিকভাবে কাজ করো। একটা হলো আমার টপ সয়েলটা যেন কেউ কাটতে না পারে। আমার টপ সয়েলটা কাটলে উৎপাদন তো নষ্ট হয়ে যাবে। সরকার, শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করতেছে, আর আমরা টপ সয়েলটা কাইটা উৎপাদন বন্ধ করে দিচ্ছি। তাই বলে নির্মাণকে তো বন্ধ করা যাবে না। এইখানেই হলো যে আজকে হল ইট তৈরি হচ্ছে, সেই পথে যেতে হবে। একই জিনিস কিন্তু 1000 বছর টিকে না। আর এখনকার জামানায় এসে 10-15 বছরের মধ্যেই এই যে গাড়ি ঘোড়া আমরা চালাই, 6 বছর 10 বছরের মধ্যেই গাড়ির কিন্তু ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়। তো তাহলে এই ইট 1000 বছর আগে থেকে শুরু হয়েছে, এখন নতুন টেকনোলজি আছে। 1000 বছর আগে যখন ইট কাটা হতো তখন এই সমস্যা ছিল না। আজকে আমার জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, তা আমার জনসংখ্যার খাদ্য যোগান দিতে হবে। দিতে হলে ইট বানাইতে মাটি হলো প্রধান উপকরণ, আমার এবং টপ সয়েলটা। তাই এইটার বিরুদ্ধে তোমাদের লিখতে হবে। আর 2 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার পরিবেশটা। তুমি যদি শিক্ষার পরিবেশটা তৈরি করে দিতে পারো, তাহলে অন্য কিছু বন্ধ হবে। অর্থ পাচার হচ্ছে, এটা খুব সর্বনাশা কথা, কিন্তু তার চাইতে ভয়াবহতা হইল আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আমাদের মেধা পাচার যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে ওই 2-4 টাকা বছরে 2-4-50,000 কোটি টাকা গেলে কিছু আসে যায় না। কারণ আমাদেরও তো $10-12 বিলিয়ন বিদেশ থেকে আসতেছে না। আগামী পৃথিবী কিন্তু এই
ভিসার পৃথিবী থাকবে না। যেমন যে যত কথাই বলুক, আকাশ সংস্কৃতি কিন্তু আমাদেরকে আটকিয়ে ফেলেছে, তাই না? আমরা কিন্তু ঢাকা টেলিভিশনের চাইতে স্টার টেলিভিশনকেই বেশি গুরুত্ব দেই গান বাজনা সিনেমা দেখার জন্য। তাই আকাশ যদি সীমানা তৈরি করা না যায়, এইখান থেকেই তো আমাদের চেতনায় আসবে, আমাদেরও এই সীমান্ত উঠে যাবে। তাই সাংবাদিকরা, তোমরা যখন পরিবার নিয়ে এসেছো আমার খুব ভালো লেগেছে, কারণ তোমরা সবসময় তোমাদের পরিবারকে সময় দিতে পারো না। আজকের এই অভিষেক অনুষ্ঠানে ওদেরকে নিয়ে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাদের কতজন সাংবাদিক? 36 জন না? আমাকে একবার তো বলছিলাই। তো আমি ঈদের আগে তোমাদের পরিবারের 36টি পরিবারের জন্য দেখি কি সেলামি পাঠাতে পারি। তোমরা ভালো থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে তার সুন্দর ইতিহাস সমৃদ্ধ এবং জ্ঞান গর্বমূলক বক্তব্য উপস্থাপনের জন্যে। এ পর্যায়ে আমাদের